সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন 1948 সালের এই দিনটিতে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়, তার ঠিক 2 বছর পর থেকে 1950 সাল থেকে সমগ্র বিশ্বব্যাপী এই দিনটি উদযাপিত হয়ে আসছে এবং স্বাস্থ্যের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে 7 এপ্রিলকে বিবেচনা করা হয়, যেখানে বিশ্বের প্রতিটি জায়গায় প্রতিটি কোণে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয় যাতে সুস্থতাই কিন্তু আমাদের চলার মূল শক্তি। এবং এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা জানি যে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই দিনটিকে খুবই গভীর তাৎপর্যের সঙ্গে উদযাপিত করা হচ্ছে এবং এবারের যে থিমটি 2025 সালে যে থিমটি নেওয়া হয়েছে, হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স, অর্থাৎ সুস্থতায় শুরু ও আশাবাদী ভবিষ্যৎ। এবং মূলত এবারে যে জায়গাটিতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে যেটি শিশু স্বাস্থ্য, যে শিশুটি সুন্দরভাবে জন্ম নেওয়ার পর তার সুস্থতা দিয়ে যদি শুরুটি হয় তাহলে তার ভবিষ্যৎ জীবনটি সুরক্ষিত হয়। একই সঙ্গে যেটি প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু যেটিকে প্রতিরোধ করা সম্ভব, সেটিকে একেবারেই শেষ পর্যায়ে বা এটাকে র্যাপ করার জন্য বা শেষ করার জন্য আমাদেরকে বিশেষভাবে তাগাদা দেওয়া হয়েছে সমগ্র বিশ্বকে, যে এই প্রতিরোধযোগ্য মৃত্যুগুলোকে যদি প্রতিরোধ করা যায়। একই সঙ্গে যেগুলো দীর্ঘমেয়াদী যে রোগ রয়েছে, বিশেষ করে নারী স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত দীর্ঘমেয়াদী রোগগুলোকে প্রতিরোধের কথা বলা হয়েছে। সুন্দর একটি প্ল্যাটফর্ম বা ভবিষ্যৎ নির্মাণের কথা বলা হয়েছে মা এবং শিশুদের জন্য। এবং সমগ্র বছরব্যাপী এই ক্যাম্পেইনটি চলবে সমগ্র বিশ্বে এবং বাংলাদেশেও একই সঙ্গে সেই তৎপরতা চলতে থাকবে। আমরা জানি যে এই সংস্কারের একটি সময় চলছে। বাংলাদেশের অন্যান্য বিভাগের সঙ্গে স্বাস্থ্য খাতেও সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্মাণাধীন বা প্রক্রিয়াধীন। আমরা হয়তো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্কার যে প্রতিবদ্ধ বিষয়টি, সেটিও নিশ্চয়ই এই সংস্কারের সঙ্গে সম্পৃক্ত হবে। আমাদের এই আজকের এই বিশেষ দিনে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং সদস্য জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন, সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনাকে স্বাগত ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য অর্থনীতিবিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে আরও অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর আসমা বিনতে আজিজ, রিসার্চ সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট, দক্ষিণ কোরিয়া, একাডেমিক এডিটর, PLOS-1, PhD ফেলো, ভ্যাকসিনোলজি, ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়ে। ডক্টর আসমা, আপনাকে স্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূল আলোচনায় চলে আসি। ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে নিয়ে আমি শুরু করতে চাই। বিশেষ করে যে বিষয়টা আমি বলছিলাম যে এবারের যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে, এর সঙ্গে এই প্রান্তিক জনগোষ্ঠীর একটি গভীর সংযোগ রয়েছে। বাংলাদেশ বা এই উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হারটিকে কমিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটি। কমিউনিটি যে ট্রাস্টের সঙ্গে আপনি ক্লিনিকের সঙ্গে যুক্ত আছেন, সেটি একদম প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করে। এই শিশু এবং মাতৃমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের প্রান্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ভূমিকা সম্পর্কে যদি একটু বলতেন। আপনার প্রশ্নটা ছোট কিন্তু উত্তর অনেক ব্যাপক। এখন এই প্রান্তিক শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেশের জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য এবং স্বাস্থ্যের নিশ্চয়তার জন্য মৃত্যুহার কমাতে হবে। তো মৃত্যুহার কাদের মধ্যে বেশি হচ্ছে? গর্ভকালে এবং গর্ভের অব্যবহিত পরেই নারীদের মৃত্যু এবং শিশুর জন্মের সঙ্গে সঙ্গে অথবা 5 বছর বয়সের মধ্যে এদের মধ্যে মৃত্যুটা বেশি এবং যারা বয়স্ক আছে। আর যারা অন্য বয়সের মধ্যে আছেন তারা হয়তো দুর্ঘটনায় মারা যাচ্ছেন বা অন্য কারণে মারা যান, কিন্তু এই সমস্ত তাদের মৃত্যু কিন্তু একটু কম এদের চাইতে। তা আমি যদি দেশের স্বাস্থ্যের উন্নয়ন করতে চাই, তাহলে সর্বাগ্রে আমাকে জোর দিতে হবে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমানো। এখন মৃত্যু যেটা, আমি একটা উদাহরণ দেই। শিশু জন্মের পরে মাতৃমৃত্যু সবচেয়ে হারটা একটু বেশি হয়, গর্ভকালের চাইতে তখন একটু বেশি হয়, আর পোস্টপার্টাম পিরিয়ড যেটাকে বলি।
এখন ধরুন একজন নারী যদি সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে থাকেন, গর্ভবতী হন, উনি একদিকে আছেন, আরেকজন হল তার মধ্যে পুষ্টির অভাব আছে, রক্ত স্বল্পতা আছে। জি, তো গর্ভের অবহিত পরে পোস্টপার্টাম পিরিয়ডে যদি রক্তপাত হয় তাহলে কে মারা যাবেন, কার মারা যাওয়ার সম্ভাবনা বেশি? যিনি অপুষ্টিতে ভুগছেন, যার মধ্যে রক্ত স্বল্পতা আছে। তাহলে আমি যদি ওইটা সমস্যার সমাধান করতে পারি তাহলে মাতৃমৃত্যু হার অনেকখানি কমবে। আরটা হলো আমাদের দেশে কিন্তু অনেক প্রায় 40% কেউ কেউ বলছেন যে 18 বছরের আগেই মেয়েদের বিয়ে হয় এবং তারা এমনকি গর্ভবতীও হয়। তো ওদের মধ্যে কিন্তু মৃত্যু হারটা একটু বেশি, কারণ তাদের শরীর এখনো পুরোপুরি গঠিত হয়নি গর্ভ অবস্থায় যাওয়ার জন্য। আরটা হলো ওদের শিশুদেরও কিন্তু মৃত্যু অন্যদের ছেড়ে বেশি। তাহলে আমার এই জিনিসগুলো, একটা হলো যে সরকার যে একটা আইন করেছে, এই আইনের প্রয়োগ এবং পুষ্টির অবস্থার উন্নয়ন। আরেকটি হলো, এটা আমি এই প্রশ্নের উত্তরে আমি শেষ বলছি, যে এই যে আমরা বলছি অ্যান্টিনেটাল কেয়ার, হ্যাঁ, প্রাক প্রসব যে সেবাটা, এইটা যদি ভালো মতো হতো। এখন এখানে বলা হচ্ছে প্রথমবার যখন যায় প্রায় 83% মানুষ মহিলা যায়, কিন্তু যখন 4 নম্বর মানে চতুর্থ অ্যান্টিনেটাল কেয়ার যদি যায় সেটা অনেকখানি কমে যায়, সম্ভবত 28% মতো হয়। তো এটা যদি আমি সম্পূর্ণ ধরুন 80 মতো না রাখতে পারি, তাহলে আমি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাকে আমি কিন্তু ঠিকমতো সময় মতো চিহ্নিত করতে পারবো না। করতে পারলে যেটা আমি হাসপাতালে পাঠিয়ে দিতাম, তা সেখানে একটা মৃত্যুহার অনেকখানি ঝুঁকিটা কমে যেত। তো এই যে অ্যান্টিনেটাল কেয়ারের এইটার উপরে আমাদের আসলে জোর দিতে হবে। আর পোস্টনেটাল কেয়ারে 72 ঘন্টার পরে, শিশু জন্মের 72 ঘন্টার মধ্যে তাকে অন্তত 2-3 বার দেখা, এই জায়গাগুলো আমাদের আসলে একটু দুর্বল রয়ে গেছে। এগুলো যদি আমরা করতে পারি, বাকি যেগুলো বললাম, তাহলে হয়তো ইনশাআল্লাহ মাতৃমৃত্যু শিশুর মৃত্যু একটু কমানো যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকির। আমরা সরাসরি চলে যাই ডক্টর আসমা বিনতে আজিজ আপনার কাছে, যে একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। একজন সায়েন্টিস্ট হিসেবে আসলে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে এবার আমরা দেখতে পাচ্ছি যে নারী এবং শিশুকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের উন্নয়নের কথা বলা হয়েছে, বিশেষ করে নারীদের দীর্ঘমেয়াদী যে রোগগুলো রয়েছে সেটার উন্নয়নের বিষয়ে। একজন সায়েন্টিস্ট হিসেবে একজন নারীর চোখে বিশ্ব স্বাস্থ্য দিবসটিকে আসলে কিভাবে দেখছেন আপনি? অনেক ধন্যবাদ। বিশ্ব স্বাস্থ্য দিবস আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য শুধু চিকিৎসা নয়, এটি মানবাধিকারের একটা অপরিহার্য উপাদান। একজন গবেষক হিসেবে এবং একজন নারী হিসেবে আমি যখন এই দিনটিকে দেখি, তখন স্পষ্টভাবে দেখি যে আজও বিশ্বজুড়ে অনেক নারী তাদের মৌলিক যে স্বাস্থ্য সেবা, সেই অধিকার থেকে বঞ্চিত। যেহেতু আমার কাজের সুবিধার্থে এশিয়া এবং আফ্রিকার বহু অঞ্চলে আমি কাজ করছি, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে বিশ্বের বহু অঞ্চলে এখনো নারীরা গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, এমনকি বিশুদ্ধ পানি ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। কিন্তু আমরা ভুলে যাই যে একজন নারীর স্বাস্থ্য মানে শুধু যে নিজের স্বাস্থ্যের কথা নয়। একজন নারী সুস্থ থাকলে একটা পরিবার সুস্থ থাকে, একটি সমাজ সচল থাকে। সেই পার্সপেক্টিভ থেকেই যখন বিশ্ব স্বাস্থ্য দিবস আসে, এটা আসলে আমাদের কাছে একটা সুযোগ আমাদের অগ্রগতির দিকে তাকানোর এবং একই সঙ্গে আমাদের অসম্পূর্ণতাগুলোকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। তো একজন গবেষক হিসেবে আমি বিশ্বাস করি, যখন আমরা নারীর স্বাস্থ্যকে প্রাধান্য দিব, তখন আমরা একটি টেকসই এবং একই সাথে সহানুভূতিশীল একটা ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারি। তো এটি আমার পার্সপেক্টিভ থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল্যায়ন। একই সঙ্গে আমি ডক্টর আসমা আপনাকে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে এই নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য আসলে কি কি পদক্ষেপ আসলে আমাদের নেওয়া প্রয়োজন, বিশেষ করে এই যে আমাদের উন্নয়নশীল দেশগুলো রয়েছে এবং সমগ্র আপনি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন, যেসব জায়গাগুলোতে আসলে উন্নয়নের সুযোগ রয়েছে, সেখানে নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এবং এর চ্যালেঞ্জগুলো কি কি? খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন। আমি 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলে দেখতে চাই যদি আমরা এই স্বাস্থ্য উন্নয়নে নারী সম্পৃক্ততা অবশ্যই এনশিওর করতে চাই এবং পরিবর্তন দেখতে চাই। প্রথমত, নারীর স্বাস্থ্যকে শুধুমাত্র মাতৃত্বের সাথে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি পর্যায়ে, শৈশব, কৈশোর, প্রজননকাল, এমনকি বার্ধক্য, এই প্রতিটি পর্যায়কে সমান গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, স্বাস্থ্য গবেষণায় নারীদের আরো কার্যকর অন্তর্ভুক্তি প্রয়োজন।
আমি দেখি যে বহু হেলথ পলিসিতে নারী কেন্দ্রিক তথ্যের অভাব রয়েছে, কারণ বহু গবেষণায় নারীদের বাস্তবতা প্রতিফলিত করে না। তৃতীয়ত, নীতি নির্ধারণ এবং গবেষণা নেতৃত্বে নারীদের উপস্থিতি আসলে আরো অনেক বাড়াতে হবে। নারীর অভিজ্ঞতা ও বাস্তবতা অ্যাকচুয়ালি নারীরাই সবচেয়ে ভালো বোঝে, তাই তাদের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেনে নেওয়াটা এবং তাদের অংশগ্রহণটা নিশ্চিত করাটা খুবই অপরিহার্য। চতুর্থত, প্রযুক্তি এবং শিক্ষাকে ওয়েপন হিসেবে ব্যবহার করে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও অধিকারবোধ গড়ে তুলতে হবে, কারণ একজন এডুকেটেড নারী শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও সুস্থ ভবিষ্যতের ভিতটা আসলে তৈরি করতে পারে। আর আজকের দিনে যদি নারী স্বাস্থ্য নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই ফিলিস্তিনের বাস্তবতাকে উপেক্ষা করতে পারি না, কারণ ফিলিস্তিনের নারী এবং শিশুরা আজ একটা চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। নিরাপদ প্রসবের সুযোগ নেই, চিকিৎসা ওষুধের ঘাটতি, শিশুরা জন্ম নিচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে। এটি কেবল একটা জনস্বাস্থ্য সংকট নয়, এটি একটা নৈতিক সংকট। এবং আমরা যখন স্বাস্থ্য সবার অধিকার এই কথাটা বলি, তখন সেই অধিকার আসলে ফিলিস্তিনিদেরকে, নারীদের জন্য কিন্তু প্রযোজ্য হওয়া উচিত। এবং সবশেষে আমি বলতে চাই, ভবিষ্যতের কথা ভাবলে আমি একটাই আসলে চিত্র দেখি, যে একটা পৃথিবী যেখানে ছেলে মেয়ে সবাই ভাববে বিজ্ঞান আসলে আমার জায়গা, স্টেম যেটা আমরা বলি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ, নারীদের অংশগ্রহণ বাড়ানোটা খুব জরুরি। এবং সেক্ষেত্রে শুধু বৈজ্ঞানিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব এবং একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা সম্ভব যা অন্তর্ভুক্তিমূলক, তথ্য ভিত্তিক এবং ন্যায়সঙ্গত। একজন নারী গবেষক হিসেবে আমি আসলে স্বপ্ন দেখি যে আগামী প্রজন্ম মেয়েরা যখন বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করবে, তারা বলবে যে স্বাস্থ্যসেবা সবার অধিকার। এটা শুধু একটা নীতি নয়, আমাদের কর্মের দিক নির্দেশনা, এবং আমরা সবাই এই যাত্রার সহযাত্রী। এবং এই কথা বলেই আসলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, এবং সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসমা বিনতে আজিজ, আমাদের সাথে আপনার এই ব্যস্ততার মাঝেও যুক্ত থাকার জন্য। এবং খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের কথা বলেছেন, যে স্বাস্থ্য শুধুমাত্র যে একটি আমাদের প্রয়োজন তা কিন্তু নয়, এটি একটি মৌলিক অধিকার। এবং সমগ্র বিশ্বব্যাপী গ্লোবালি এই নারী এবং সকল নির্বিশেষে সবার এই অধিকারটি প্রতিষ্ঠিত হোক, সেটি আসলে আমরা চাই, এবং আপনার কথার মাঝেও সেটি প্রতিফলিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি এবার চলে যাই অধ্যাপক ডক্টর শফিউন নাহিন শিমুল, আপনার কাছে। এটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ যে সব কিছুর মূলে যে একটি সচল রাখার জন্য স্বাস্থ্যকে, পেছনের যে মূল জায়গাটি সেটি হচ্ছে অর্থনীতি এবং স্বাস্থ্য অর্থনীতি যেটি আমরা বলি। কিন্তু বর্তমান বিশ্বের যে আসলে যে বৈশ্বিক যে সংকট, এবং আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যে আমাদের একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন দাতা সংস্থাগুলোর যে সহযোগিতাগুলো রয়েছে বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য, সেখানেও বেশ কিছু আসলে আমি বলবো যে সীমাবদ্ধতা এসেছে। আমরা সম্প্রতি দেখেছি ইউএসএইড তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, যেখানে অনেকগুলো কার্যক্রম চালানো ছিল। এভাবে অনেক মিনিমাইজ হচ্ছে অনেক কিছু কার্যক্রম। এই সংকট থেকে বিশেষ করে এই স্বাস্থ্য যে চাকাটি সচল রাখার জন্য আমাদের আসলে কি করা উচিত, বা এর বিকল্প কি ভাবনা রয়েছে? ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়। আজকের যে আলোচনার বিষয়, যে স্বাস্থ্য দিবসের যে হেলদি বিগিনিংস, রাইট, যে আমরা যে হেলদি বিগিনিংস এর কথা বলছি, মূলত যদি খুব সংক্ষেপে বলি, আমাদের শিশু মাতৃ স্বাস্থ্য নিয়ে আমাদের ফোকাস অনেক বেশি করতে হবে। এখন যে অর্থনৈতিক বাস্তবতা, আপনার দেখেছেন কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন যে ইনপুট ট্যাক্স বা ট্যারিফের উপরে যে নতুন ধরনের পদক্ষেপ নিয়েছে, তার সাথে ইউএসএইড এর যে ফান্ডিং বন্ধ হয়ে যাওয়া, সেগুলা একটা পুরো আমাদের ম্যাক্রোতে একটা এফেক্ট ফেলবে, অর্থাৎ পুরো অর্থনীতিতে একটা এফেক্ট ফেলবে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল না করতে পারি। এটা সুযোগও আছে, যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি, কিছু সুযোগও তৈরি হয়েছে হয়তো। তো সেইটা যদি আমরা না করতে পারি, যদি আপনার পুরোপুরি সার্বিক অর্থনীতি ভালো না থাকে, তাহলে আবার স্বাস্থ্যের অর্থায়নের সুযোগটা আমাদের কমে আসবে। এটা হলো একটা বড় দিক, যে আমাদের অর্থনীতির দিকটা অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার যদি আমি আরেকটু ন্যারো ডাউন করি ফোকাসটা, যে যদি আমি স্বাস্থ্যের খাতের কথা আসি, আমাদের বড় চ্যালেঞ্জ যেগুলা, আমাদের স্বাস্থ্য কমিশনের একজন সদস্য আছেন, অনেক বিজ্ঞ লোক, উনি জানেন যে আমাদের সমস্যাগুলো অনেক দিন ধরে আছে। আমরা সরকার যে ব্যয় করে, সেটা স্বাস্থ্যের যে ব্যয় সেটা খুবই কম, এবং মানুষের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ জি। স্বাস্থ্য সেবা নিতে গেলে নিজের পকেট থেকে যেটা খরচ হয়, সেটা বিশ্বের
অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশের চেয়েও বেশি। এটা খুবই এম্বারেসিং একটা নাম্বার আমাদের জন্য। তো সেগুলো চলছে, সেগুলো নিয়ে খুব বেশি পদক্ষেপ দেখা যায় নাই বা যাচ্ছে না, এবং এটা হেলদি বিগিনিংকে সিগনিফিকেন্টলি এফেক্ট করে কিন্তু। কারণ আপনি যদি হেলথ কেয়ার কস্টটা এক্সপেন্সিভ হয়, তাহলে যারা দরিদ্র জনগোষ্ঠী তারা কিন্তু হেলথ সার্ভিসটা নিতে চাইবে না। এবং সেটা বিগিনিং থেকেই শুরু হবে যে যারা বাচ্চাদের স্বাস্থ্য যদি আমরা ঠিক মতো না পাই, একটা সুন্দর, বিশেষ করে ধরেন নিউট্রিশন নিয়ে আমাদের পদক্ষেপ খুবই কম, এবং অ্যাডোলসেন্টদের নিয়ে কিন্তু আমাদের ইন্টারভেনশন খুব বেশি নাই। তো এই জায়গাগুলো কিন্তু প্রচুর গ্যাপ অলরেডি রয়ে গেছে। আপনি যে কথাটা বলেন যে অনিশ্চয়তাগুলো নতুন করে শুরু হয়েছে, বিশেষ করে ইউএসএড এর ফান্ডিং, যেটা আমাদের অনেকগুলো ভার্টিক্যাল প্রোগ্রাম, বিশেষ করে টিবি প্রোগ্রাম সহ আরো কয়েকটা প্রোগ্রাম কিন্তু ওই ফান্ডিং বা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে চলতো, সেগুলো এখন প্রায় বন্ধ বা বন্ধের পথে। তো এই জায়গাগুলো নতুন অর্থায়ন অবশ্যই দরকার। এখন অর্থায়নের যে জায়গাটা, যেহেতু আমাদের অর্থনীতিটা খুব বেশি চাঙ্গা আছে এটা বলা যাবে না, সে জায়গাগুলো কিছু বাধা তো আছে। আমাদের নতুন নতুন অর্থায়নের জায়গা খুঁজতে হবে। এক্সিস্টিং যে অর্থায়নের সুযোগ আছে সেগুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে। তার মানে আমাদের উনি হয়তো জাকির স্যার ভালো করেই জানেন যে আমাদের যেগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই ধরনের প্রোডাক্টে কিন্তু আমরা এখন কর বাড়াতে পারি, যেটাকে বলে সিনট্যাক্স। সিনট্যাক্স এর মধ্যে ধরেন অ্যালকোহল আছে, যেহেতু আমাদের এখানে অ্যালকোহল কনজাম্পশনটা অফিসিয়ালি কম। আমি যদি অন্য দিকের কথা বলি, সুগার যে জাতীয় যে প্রোডাক্ট বা খাবার, এগুলাতে কিন্তু ট্যাক্স বাড়ানো যায়। একই সাথে তামাক জাতীয় পণ্য, বিশেষ করে স্মোকলেস টোবাকোতে কিন্তু আমাদের মানে অধম পায়ে যেটা মানে ধোঁয়া ছাড়া যে তামাকগুলা, সেগুলোতে কিন্তু ট্যাক্স রেট খুবই কম। এবং তার সিগারেটের দাম, আমি জাকির স্যারকে এখানে জাস্ট একটা, যেহেতু কমিশন আছে আমি সুযোগটা নিচ্ছি, যে শ্রীলঙ্কায় একটা গোল্ড লিফের সিগারেটের দাম বাংলাদেশি টাকায় 60 টাকা, যেটা বাংলাদেশে এখন বোধহয় 15 টাকা। তাহলে শ্রীলঙ্কায় যদি আমাদের দেশের 4 গুণ দাম হয়, আমরা কেন পারবো না? তো এই জায়গাগুলো কিন্তু আমাদের সুযোগ আছে। এতে দুইটাই লাভ, সরকারের রেভিনিউ আয়ের সুযোগ আছে, প্লাস স্বাস্থ্যের যে উন্নতি আমাদের, কারণ জানি আমরা টোবাকো রিলেটেড ডিজিজ অনেক বেশি, সুগার কনজাম্পশনের কারণে যে ডিজিজগুলো হয় সেগুলো অনেক বেশি। তো এই জায়গাগুলো যদি আমি অ্যাকচুয়ালি, এগুলা খুব বেশি আনপপুলার। কেন আমি এগুলাকে বেশি ফোকাস করছি, যে সরকারের জন্য এটা খুব বেশি জনপ্রিয় না, আবার একই দিক দিয়ে পাবলিক হেলথের জন্য ভালো, সরকার রেভিনিউ আর্নিং এর জন্য ভালো, ইকোনমিক সেন্সে। এরকম নতুন নতুন জায়গা জি। এক্সপ্লোর করা যায়। আমি রিকোয়েস্ট করবো হেলথ কমিশনকে যে এই ফাইন্যান্সিং আপনারা যে যে রিকমেন্ডেশন গুলো করবেন, আমি জানি ভালো ভালো রিকমেন্ডেশন আসবে, কিন্তু টাকা কোত্থেকে আসবে? আই এম শিওর ফাইন্যান্স মিনিস্ট্রি আলটিমেটলি ওই জায়গায় আটকে যাবে। তো এই টাকাগুলো সংস্থান কিভাবে করা যায়, কি কি করলে আমাদের এই যে অনিশ্চয়তা আছে সেগুলো দূর করা যায়, জি। সেই বিষয়ে একটু আলোকপাত থাকলে আমার মনে হয় খুব বেশি আমরা ইফেক্টিভ অথবা দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ দেখতে পাবো আর কি, আশা করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শিমুল। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। নিশ্চয়ই আমাদের কমিশনের সদস্য রয়েছে, সেটি বিবেচনা করবেন। আমরা এই স্বাস্থ্য দিবসের এই আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, তবে আরও কিছু কথা বলতে চাই। বিভিন্ন দাতা সংস্থাদের যে ফান্ড রেজিংয়ের বিষয়টি, যেটি বন্ধ হয়ে গেছে, সেটি বিকল্প, বিশেষ করে এছাড়া আউট অফ পকেট এক্সপেন্ডিচার এবং এই স্বাস্থ্য অর্থনীতির চাকাটি কীভাবে ঘুরবে, এ বিষয়ে এই সংস্কারে আসলে কতখানি এটি গুরুত্ব পেয়েছে এবং এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনাটি কি? আচ্ছা, আমি প্রথমে চীনের নেতা মাও জেডংয়ের একটা কথা উচ্চারণ করি। উনি বলেছেন যে পাওয়ার কামস টু দ্য ব্যারেলস অফ গানস, কিন্তু এই গান কিনতে পয়সা লাগে। সেটি সো মানি ইজ মোর পাওয়ারফুল দ্যান গানস। তো এইটাই আসলে চালিকা শক্তি। এখন ডক্টর শিমুল কতগুলো খুব গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশনে আমরা কী চিন্তা ভাবনা করছি সেটা একটু বলে রাখি। অর্থায়নের ব্যাপারে একটা হলো, উনি সিনট্যাক্সের কথা বলেছেন, এটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি। এবং আমাদের সাথে তামাক বিরোধী যে প্রতিষ্ঠান আছে তারাও আমাদের সাথে বসেছিল, তাদের থেকে আমরা কিছু তথ্য নিয়েছি এবং আমরা বলেছি যে এই যে সিগারেটের দাম অন্তত 4 গুণ বাড়ানোর জন্য এক। আর দ্বিতীয় কথা হলো সোশ্যাল আপনার কর্পোরেট রেসপন্সিবিলিটি যেগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোর, ব্যাংকগুলোর, তাদের কিন্তু প্রচুর হাজার হাজার কোটি টাকা কিন্তু সিএসআর থেকে আসে। সেটা কোথায় যাচ্ছে সেটা আমরা বলছি কিছু টাকা আমাদের হেলথে দেওয়ার জন্য। আর সিনট্যাক্সের মধ্যে শুধু তামাক না, সিনট্যাক্সের মধ্যে লবণ, চিনি এবং যে ট্রান্সফ্যাটের যে প্যাকেজ যে খাবারগুলো, এগুলো আসলে স্বাস্থ্যহানিকর। তো ওইখান থেকে আমরা বলেছি কিছুটা সারচার্জ রাখার জন্য।
আর আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো বসেছিলেন তারা বলেছেন জিডিপির শতকরা 5 ভাগ স্বাস্থ্যের জন্য দেওয়া হবে। এখন কিন্তু মাত্র সরকার থেকে 0.74 দেওয়া হয়, তার মানে এটা প্রায় 5-6 গুণ বেশি। সেটা যদি হয় তাহলে খুবই ভালো কথা, কিন্তু একবারই দিতে পারবে কিনা জানি না, হয়তো 2 ভাগ থেকে শুরু করে বাড়াবে। তো এইগুলো যদি হয় একদিক, আর এই টাকাটা পেলাম কিন্তু এগুলো খরচ করার যে দক্ষতা, এফিসিয়েন্সি, লিডারশিপ, ওইটাও কিন্তু আমরা বলছি এগুলোকে। এবং এই যে ক্রয়টা বিক্রয়, ক্রয় সংগ্রহ, খরচ টরচ, এগুলো এইখানে যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এইটা নিশ্চিত করার জন্য আমরা বলছি। এবং এটা যদি এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে শুধু। এবং পুরস্কারের কথা বলেছি আমরা, যদি ভালো করে পুরস্কার, কিন্তু শুধু পুরস্কার না, যদি খারাপ কাজ করে তিরস্কার, দুটির ব্যবস্থা রাখতে হবে। তো এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। এবং আরেকটা হলো যে কোনখানে টাকাটা বেশি যাবে, যেমন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটা। আমরা বলছি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সারা দেশে বিনামূল্যে দিতে হবে সবাইকে, কিন্তু এর উপরেগুলো কিন্তু মূল্য নিতে হবে। যারা একদম দিতে পারে না তাদের ব্যাপারটা অন্য, সেটা সরকার বহন করবে, কিন্তু যারা দিতে পারে তাদের থেকে তাদের আয় অনুসারে কিছু কিছু নিতে হবে। অন্য একটা অল্টারনেটিভ আছে যে ট্যাক্স যে নেওয়া হয়, ট্যাক্সের জন্য ওইখানে স্বাস্থ্যের জন্য আলাদা কোনো ট্যাক্স নেওয়া যায় কিনা, বা যা ফ্যাক্টরি মালিক যারা আছেন, যা আপনার জার্মানির যে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স আছে ওই রকম, যে ফ্যাক্টরি মালিক বা যারা কর্মচারী নিয়োগ করেন তারা এবং কর্মচারী তাদেরও কিছু কম্বাইন্ড একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম তারা দিতে পারেন। এই ধরনের অল্টারনেটিভগুলো বলা হয়েছে, মানে মাল্টিপল এই যে ব্যাকআপটি সেটির কথা চিন্তা করা হয়েছে। স্বাস্থ্য অর্থের দিকটা আর কি, সেফটি নেট যেটি স্বাস্থ্য সুরক্ষার আইন, আমরা ভীষণ আশাবাদী। নিশ্চয়ই আসলে আরেকটা কথা বলা হয়েছে যে শতকরা 20% মানুষ যারা অতি দরিদ্র, তারা যেখানে যাক তাদেরকে সব ধরনের সেবা বিনামূল্যে দিতে হবে, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক। আমি আসবো আপনার কাছে, তার আগে ডক্টর শিমুল আপনার কাছে একটু আসি। আমরা বেশ কিছু আশার কথা শুনলাম, এবং এবারে স্বাস্থ্য দিবসটি, বিশ্ব স্বাস্থ্য দিবসটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে আসলে এই যে সংস্কারের যে চিন্তাগুলো আমাদের মনের ভেতরে সবসময় কাজ করে, যে এটি যদি হতো তাহলে নিশ্চয়ই আমাদের জন্য ভালো হতো, এমন কিছু চিন্তা কথা আমাদের আজকের অতিথি বললেন ডক্টর জাকির। তো আমি ডক্টর শিমুল আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের স্বাস্থ্যের যে অবস্থানটি রয়েছে, অর্থনৈতিক বিষয়টি তার সাথে একান্তভাবে জড়িত। এবং জিডিপির বা বাজেট অ্যালোকেশনের যে কথাটি বললেন ডক্টর জাকির, আমরা প্রতি বছরই এই স্বাধীনতার 54 বছর পর্যন্ত প্রতি বছরই কিন্তু এই স্বাস্থ্য খাত উপেক্ষিত থেকেছে, সেটি জিডিপির ক্ষেত্রে হোক, সেটি বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে হোক, এবং সেটির পরবর্তী ইমপ্লিমেন্টেশনের জন্য হোক। এই জায়গাটিতে আসলে কি আমাদের আজকের দিনে আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত? একটি সুন্দর বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, এবং এই যে আমরা আশাবাদী ভবিষ্যৎ যে কথা ভাবছি, সেটি ব্যাপারে আসলে এটির ভূমিকা কতখানি? না, একটা পজিটিভ কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে ঠিক আছে, আমাদের জিডিপি পার ক্যাপিটা যে খরচ করি সেটা অনেক কম, কিন্তু সেই টাকার মানে খরচ অনুযায়ী আমাদের আউটকাম কিন্তু খারাপ না। তো সেটা একটা পজিটিভ নোট দিয়ে শুরু করতে চাই, যে আমাদের খরচ কম হলে আমাদের অনেকগুলো হেলথ আউটকাম বা ইন্ডিকেটর কিন্তু খুব ভালো, এবং আমরা ভালো করছি অনেক জায়গায়। সেটাকে আমরা আমার মনে হয় যে পজিটিভ একটা ভাইব দিয়ে শুরু করি ফিউচারের জন্য। যেই জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো আমাদের সবার জানা, একদম স্পষ্ট, খুব বেশি অস্পষ্টতা কিন্তু নাই। আমাদের যে জায়গাগুলো গ্যাপ আছে, যে ফাইন্যান্সিং এর স্পেশালি যে বিষয়গুলা, যে দরিদ্র মানুষ যাতে সব জায়গায় সেবা পায়, যে জিনিসটা কমিশন থেকেও রিকোয়েস্ট থাকবে আমি জানি। তো সেই জায়গাগুলোকে যদি আমরা এক্সপ্লোর করি, সেই জায়গাগুলোকে যদি গ্লোবাল কি এভিডেন্স আছে, এখন আমরা ধরেন ইউকের এক্সাম্পল বা কানাডার এক্সাম্পলটা হয়তো আমাদের দেশে অ্যাপ্লিকেবল হবে না, বাট ইউ ক্যান ফলো থাইল্যান্ড। থাইল্যান্ড ইজ এ গুড এক্সাম্পল। ইন্দোনেশিয়ার অনেক ভালো কাজ হয়েছে। শ্রীলঙ্কায় যেমন প্রাইমারি হেলথ কেয়ার দিয়ে তারা খুব ভালো করেছে। তো এই জায়গাগুলো যদি আমরা একটু ট্যাপ করি, বা ইভেন তাদের প্রিভেন্টিভ, শ্রীলঙ্কার প্রিভেন্টিভ মেজারমেন্টে বা প্রিভেন্টিভ যে অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু ওদের অনেক বেশি অবদান আছে। এবং যে জায়গাটা আমাদের আরেকটু গ্যাপ আছে, যে পাবলিক হেলথের জায়গাটা, বিহেভিয়ারাল ইকোনমিক্সের জায়গা, অথবা বিহেভিয়ারাল সায়েন্স যদি বলি সহজভাবে বলতে গেলে, যেমন বিশ্বের অনেক দেশে এখন বলে নাজ ইউনিট একটা কনসেপ্ট আছে। নাজিং হলো অনেক সময় খুব ছোট্ট একটা ইন্টারভেনশন দিয়ে, একটু স্মল একটা ইন্টারভেনশন দিয়ে কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট পাওয়া যায়। সে নাজিং ইউনিট কিন্তু আছে, ইউকের একদম একটা ইউনিট আছে যাদের কাজ হলো এই ধরনের ইন্টারভেনশন খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করা। এগুলো খুব, এটার কাজ হলো
একদম লো কস্ট, অনেক সময় কোনো কস্টই নেই, এই ধরনের ইন্টারভেনশন অনেক সময় খুব কাজে দেয়। তো সেই জায়গাগুলো বিহেভিয়ারাল বিষয়গুলো, যেমন নিউট্রিশন নিয়ে আমাদের একটা মিসপারসেপশন আছে, নিউট্রিশন মানে এক্সপেন্সিভ, এখানে কস্টলি বিষয় আছে, কিন্তু ইটস নট। অনেক সময় কিন্তু খুব লো কস্টেও নিউট্রিশিয়াস ফুড খাওয়া যায় বা নিউট্রিশন মেনটেন করা যায়। এই জায়গাগুলা এটা কিন্তু যদি আমরা এই বিহেভিয়ারাল বা যে আচরণগত যে নাজিংগুলা করি, একটু মানে টোকা দেওয়ার মতো এই কনসেপ্টটা, একটু তাদেরকে সচেতন করা, এই তাহলে কিন্তু প্রিভেন্টিভ অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়, যে জায়গাটা অ্যাডolescentদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের টোটালি মিসিং আই উড সে, আমাদের ইন্টারভেনশন এই জায়গাগুলোকে কিন্তু মানে এই সময়টাতে মানুষ ভুল পথে শুরু করে। যেমন ধরেন যত ধরনের ড্রাগ এডিকশন শুরু হয় বা টোবাকো সহ অন্যান্য যে এডিকশন, এটা কিন্তু ওই টাইমটাতে, টিনেজ টাইমটাতে বেশি হয়। ওখানে কিন্তু আমাদের ইন্টারভেনশন করার সুযোগ আছে, এবং এগুলো বিহেভিয়ারাল ইন্টারভেনশন যদি আমরা করি, খুবই সহজ সস্তায় কিছু ইন্টারভেনশন করলে হয়তো আমরা ভালো এফেক্ট দেখতে পারবো। এই জায়গাগুলো ফিল আপ করা। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে ডেটা কিন্তু ভালো, আমাদের যেমন সরকার থেকে যে ডেটাগুলো কালেক্ট করা হয়, আমাদের খুব ভালো ডেটা সিস্টেম আছে, কিন্তু সেটা শেয়ার করা, মানে আমি এজ অ্যান একাডেমিশিয়ান, আমি কোভিডের সময় কাজ করেছি, জাকির ভাইয়ের সাথে, জাকির স্যারের সাথে অনেকগুলো প্রোগ্রামে মানে আলোচনায় একসাথে ছিলাম। ডেটা আমাদের পেতে কিন্তু অসুবিধা হতো, এবং এখনো হয়। তো সরকারের সাথে একাডেমিক্স বা এই যে যারা গবেষণা করে তাদের এই যে এটা জিনিসটা সহজ করা, যে ডেটাগুলো যেন ইজিলি ট্রান্সমিট করা হয়, যেন আমরা ইনসাইট দিতে পারি। কারণ যারা সরকারের জবে আছেন তারা আজকে এই পজিশনে আছেন, তো পরের দিন আরেক জায়গায় চলে যান, তার অতটা ইনসেনটিভ থাকেও না ওই গবেষণালব্ধ জ্ঞান আহরণ করা। অনেকের ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আসে, কিন্তু প্রফেশনালি তার কোনো আসলে এটা তার একদমই। অবজেক্টিভ না, কিন্তু আমাদের তো এটাই কাজ। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে একাডেমিক্স এবং যে প্রফেশনাল তাদের সাথে একটা একসাথে করে আমাদের ডেটাগুলোকে ইউটিলাইজ করে আরো কিছু নতুন নতুন ইন্টারভেনশন, সহজ ইন্টারভেনশন করা, সেটা ইট উড বি ভেরি হেল্পফুল। এটা সরকারের জন্য ভালো, এবং এইটা করা সম্ভব। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এরকমই ইন্টারভেনশন সাজেস্ট করতে হবে যেটা আমাদের বাস্তবতায়, আমাদের কালচারে সেন্সিটিভ, এবং এটা পসিবল, এবং সেটা অর্থনৈতিক দিক দিয়ে ফাইন্যান্সিয়ালিও এটা পসিবল। জি, তাহলে কিন্তু আমার এটা সেল করা যায় আর কি, বা এটাকে বাস্তবায়ন করা যায়। একেবারেই একেবারেই ঠিক বলেছেন ডক্টর শিমুল। আমরা ফিরে আসবো একটু পরে আপনাকে, তার আগে ডক্টর জাকির আপনার কাছে একটা বিষয় নিয়ে আমি খুব জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি একেবারেই বুঝে, আর প্রান্তিকের চেয়েও প্রান্তিক কমিউনিটি ক্লিনিক নিয়ে আপনি কাজ করেছেন এবং করছেন। এই যে ইনফ্রাস্ট্রাকচারটি রয়েছে, বিশেষ করে ইউনিয়ন হেলথ লেভেল এবং কমিউনিটি ক্লিনিক, তাদের মাধ্যমে শিশু এবং মানে মাতৃ যে সেবাটি দেয়া যায় বা বিস্তৃতভাবে দেয়া যায়, তার সঙ্গে ডক্টর আসমার একটি কথার আশার একটি গভীর সংযোগ রয়েছে, যে উনি নারীর চোখে যে বাংলা বা এই ধরনের উন্নয়নশীল দেশের যে উন্নয়ন দেখতে চেয়েছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য, একই সঙ্গে দীর্ঘমেয়াদী মহিলারা যে রোগগুলোতে ভুগছেন তার উন্নয়ন। এইটি আসলে বিশ্ব স্বাস্থ্য মানে সংস্থার কোনো ধরনের প্রভাব রয়েছে কিনা, বা তারা আমাদেরকে কতখানি এই বিষয়ে সহযোগিতা করছে একজন অভিভাবক হিসেবে বিশ্ব স্বাস্থ্যের, এবং আপনার সংস্কার কমিশনের সদস্য হিসেবে এটি কতখানি গুরুত্ব পেয়েছে আপনাদের কমিশনে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো সবসময় কারিগরি সহায়তা দেয়। আচ্ছা। বিভিন্ন দেশের যে উদাহরণগুলো, তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকেন। দেয় এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে, কিছু কৌশল নীতি তৈরিতে সাহায্য সহযোগিতা করে। আপনি কমিউনিটি ক্লিনিকের কথা বলছেন। কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন বাংলাদেশে 6 থেকে 7 লাখ মানুষ প্রতিদিন সেবা নেয় সারা দেশে, 14,000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এবং এখানে 70% কিন্তু মহিলা এবং শিশু, বা তার চেয়েও বেশি। তো এখানে কিন্তু শুধু রোগ নিয়ে আসে না তারা, যেমন টিকার জন্য আসে, অন্য কোনো তো স্বাস্থ্য তথ্যের জন্য আসে, এমনিতেই তারা অনেক সময় একত্রিত হয়ে ওখানে আসে কিছু নতুন কিছু শোনার জন্য, শিশুর পুষ্টির ব্যবস্থা দেখার জন্য, তার বাড়নটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা পরীক্ষা করানোর জন্য। তো এখানে আসলে মাতৃ এবং শিশুর স্বাস্থ্যের শুরুই হয় কিন্তু কমিউনিটি ক্লিনিক থেকে। দুর্ভাগ্যবশত আমাদের ইউনিয়ন পর্যায়ে যে প্রতিষ্ঠানটা আছে এটা কিন্তু এখনও শক্তিশালী না। এবং ইউনিয়ন পর্যায়ে যে আপনার প্রায় 4,500 মতো ইউনিয়ন আছে, এর মধ্যে আপনার 3,290টা হলো পরিবার পরিকল্পনার কাছে, আর যে স্বাস্থ্যের কাছে যেটা আছে কোথাও কোথাও দুইটাই আছে, কোনো কোনো ইউনিয়নে, কোথাও কোথাও নাই। স্বাস্থ্যের আছে ধরুন 1300 মতো। তো এখানে সমন্বয় নাই, মানে একই কাজ দুটোই করছে, একটা ইনএফিশিয়েন্ট, মানে অদক্ষ একটা ব্যবস্থাপনা।
এক কাজে যেখানে টাকা খরচ করা তো ওই টাকা খরচ হচ্ছে দুই জায়গায় টাকা খরচ হচ্ছে একই কাজের জন্য। এইটা একটা বিষয় আছে। আর হলো আমরা বলেছি ইউনিয়ন পর্যায়ে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কেন্দ্র হিসাবে তৈরি করতে হবে, এবং ওখানে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা বলেছে যে SDG 3 জন্য কিন্তু প্রতি 1000 জনগণের জন্য 4.45 জন স্বাস্থ্যসেবা প্রদানকারী থাকতে হবে, এবং ওর অনুপাত থাকবে 1-3-5 ডাক্তার, নার্স, প্যারামেডিক। এটা কিন্তু আমাদের দেশে নাই, এবং সেই হিসাবে কিন্তু ইউনিয়ন পর্যায়ে 15 জন ডাক্তার থাকার কথা। ওই হিসাবে অতজন আমরা চিন্তা করবো না, কিন্তু অন্তত 2 জন ডাক্তার আমাদের থাকা দরকার, যাতে করে 24 ঘন্টা একজন থাকে, এবং তারা ফিল্ডের কাজগুলো দেখাশোনা করে, সুপারভাইজ করে, অন্য ধরনের সেবা দেয়, এবং তাদের পুরো একটা টিম থাকে যাতে করে। এই টিমটা আমাদের তৈরি করতে হবে, এইটার উপর আমরা জোর দিয়েছি। আর কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো দেওয়া হয়, ওখানে যে এখন 3টা কক্ষ আছে, ইনফ্যাক্ট 2টা কক্ষ, ওখানে সবগুলা কর্মী ইনফ্যাক্ট বসে না। আমরা বলছি 3 ধরনের কর্মী আছে, আপনার পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী এবং কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার। এদের 3 জন আসলে একই ধরনের সেবা দিচ্ছে, এটি আসলে এইটা কিন্তু এবং সমন্বয়টিও আসলে সমন্বয় হচ্ছে না, এবং 4000 জনের জন্য একজন নেওয়া হয়েছিল, এখন 8-10 হাজার লোকের কাছে যেতে হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন কাজ নিয়ে। এরা কিন্তু একই কাজ করতে পারে যদি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমি কাজ ভাগ করে দেবো, 3000-এর মধ্যে তুমি যাও। এক্স্যাক্টলি। তাহলে কিন্তু খুব কনডেন্সড ওয়েতে, ফোকাস ওয়েতে সেবা দিতে পারবে এই বিশ্ব মাতৃ শিশু মৃত্যু, পুষ্টি, এগুলোর জন্য। তো এইগুলো আমরা আমাদের আপনার মনে হয় যে এটি আসলে সত্যিকার অর্থে হয়েছে। আমি একেবারেই শেষ পর্যায়ে ডক্টর শিমুল, আমরা শুধু আপনার প্রত্যাশার কথা শুনতে চাই যে আমরা আশাবাদী ভবিষ্যৎ, সুন্দর স্বাস্থ্য নিয়ে একটি রিমার্ক শুনতে চাই আপনার কাছে, আসলে কিভাবে চান এই আজকের এই দিনে। আমার মনে হয় যে হেলথটাকে টপ এজেন্ডা, হেলথ এবং এডুকেশন, এটাকে আমি এডুকেশনটাকে আলাদা করব না। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দুইটাকে কখনোই সামনের কাতারে পাই নাই। আমার মনে হয় এবার সুযোগ এসেছে হেলথ এবং এডুকেশনকে সামনের কাতারে আনা, এবং সেই অনুযায়ী কাজ করা। আমরা ডেফিনেটলি ভালো কিছু দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিমুল, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাকির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং আশা করছি যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্যগুলো আজকে আমরা পেলাম সেটি নিশ্চয়ই প্রতিফলিত হবে আমাদের সামনের দিনগুলোতে। চ্যানেল 24-কে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবসে সবার জন্য এই স্বাস্থ্যের সুন্দর বার্তা নিয়ে আজকে আমাদের আলোচকরা কথা বলেছেন, একটি আশাবাদী সুন্দর ভবিষ্যতের কথা বলেছেন, এবং এই সুন্দর ভবিষ্যতের বুনিয়াদ যে গড়বে সেটি হচ্ছে শিশুরা। তাদেরকে যদি আমরা সুন্দরভাবে বাড়তে পারি, বড় করতে পারি, তাদের স্বাস্থ্যের সুরক্ষাটি যদি করতে পারি, এবং একই সঙ্গে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে পারি, মায়েদের সুস্থতা করতে পারি, তাহলেই এটি সুন্দর আর আলোকিত এবং আশাবাদী ভবিষ্যৎ আমাদের জন্য তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।